বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো আমরা আজকে রাসায়নিক বিক্রিয়ার যে অংশগুলো নিয়ে আলোচনা করব, দেখো এখানে লেখা আছে সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন আর প্রশমন। আমরা এই রাসায়নিক বিক্রিয়ার এই অংশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযোজন। সংযোজন, আচ্ছা, আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলে আমরা আগে উদাহরণটা লিখলে সেটা সম্পর্কে জানতে পারবো সংযোজন বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, আগে আমরা উদাহরণ লিখি। জিঙ্ক সালফাইড। আমি এখানে উদাহরণ লিখলাম জিঙ্ক আর সালফার বিক্রিয়া করে উৎপন্ন করলো জিঙ্ক সালফাইড, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ জিঙ্ক আর সালফার উৎপন্ন বা উৎপাদ পদার্থ হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলে এখান থেকে আমরা ধারণা পেতে পারি সংযোজন বিক্রিয়া বলে যে সকল রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ একাধিক এবং উৎপন্ন পদার্থ একটি, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া, অর্থাৎ সংযোজিত হওয়া বা একত্রিত হওয়া। আমরা এই সংযোজন বিক্রিয়ার আরো উদাহরণ দিতে পারি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা আমাদের সংযোজন বিক্রিয়ার উদাহরণ। তো আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলে এখান থেকে আমরা আবার শিখে নেই। যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ একাধিক এবং বিক্রিয়ক পদার্থ সমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন পদার্থ একটি মাত্র উৎপন্ন পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। এরপরে আমরা যাব বিযোজন বিক্রিয়ায়। আগে এবার আমরা বিযোজন বিক্রিয়ার উদাহরণ জেনে নেই। কার্বন ডাই অক্সাইড। দেখো এখানে আমি একটা চিহ্ন দিছি, এই চিহ্নটা হচ্ছে তাপের চিহ্ন, অর্থাৎ বিযোজন বিক্রিয়ায় তাপ প্রদান না করলে এই যৌগটি কখনো ভাঙবে না। সেজন্য আমরা এইভাবে দিতে পারি, অবলিক তাপ লিখে দিতে পারি। তাহলে আমরা বিযোজন বিক্রিয়া কাকে বলে, সংযোজন বিক্রিয়ার ঠিক বিপরীত হচ্ছে আমাদের বিযোজন বিক্রিয়া। এর আগে আমাদের দেখো ছিল বিক্রিয়ক পদার্থ ছিল দুইটা, উৎপন্ন পদার্থ ছিল একটা। এবার আমাদের বিক্রিয়ক পদার্থ একটি, উৎপন্ন পদার্থ একাধিক। তাহলে আমরা এই বিক্রিয়া বিযোজন বিক্রিয়া কাকে বলে, যখন কোনো যৌগ, অবশ্যই ভাঙবে কিন্তু যৌগ, যখন কোনো যৌগ তাপের প্রভাবে ভেঙে একাধিক মৌল কিংবা যৌগ উৎপন্ন করবে তখন আমরা সেই বিক্রিয়াটাকে বলবো বিযোজন বিক্রিয়া। আচ্ছা, আমরা যদি এইভাবে বলি, এখানে যদি 2 দেই, এখানে যদি তাপ দেই, ভাঙে 1 আর 1 হবে। আমাদের আগেরটা ঠিক বিপরীত ছিল, সংযোজনটা ছিল এরকম 1 1 বিক্রিয়া করে হয়েছিল 2। তো আমাদের সংযোজনের ঠিক বিপরীত হচ্ছে আমাদের বিযোজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা এর আরো উদাহরণ দিতে পারি। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি দিব, তাপ দিব, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এগুলো আমাদের সবগুলো বিযোজন বিক্রিয়ার উদাহরণ। তাহলে বিযোজন বিক্রিয়া কি, যখন কোনো যৌগকে তাপের প্রভাবে ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন করে, মৌল বা যৌগ উৎপন্ন করে, তখন তাকে আমরা বলবো বিযোজন বিক্রিয়া। এবার আমরা যাব দহন বিক্রিয়ায়। দহন বিক্রিয়া, আমরা দহন বিক্রিয়ার একটা উদাহরণ আগে দেখে নেই। সালফার ডাই অক্সাইড, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো সালফার ডাই অক্সাইড। তাহলে আমাদের দহন বিক্রিয়াতে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হবে। দহন মানে জ্বলবে, আগুন জ্বলবে, অক্সিজেন ছাড়া আগুন কখনো জ্বলতে পারে না। তাহলে আমরা দহন বিক্রিয়া কাকে বলবো, যখন কোনো মৌল কিংবা যৌগ বায়ু অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে তার অক্সাইড মৌলের অক্সাইডে পরিণত হবে, তখন আমরা তাকে বলবো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অবশ্যই
থাকবে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড। আমরা আরো দিতে পারি, অসংখ্য উদাহরণ দিতে পারি। আমাদের আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড উৎপন্ন করতে পারে। একাধিক উদাহরণ দিতে পারি। সহজ কথায় বললাম, দহন বিক্রিয়া কাকে বলে? যখন কোনো মৌল কিংবা যৌগ বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হবে, তখন আমরা তাকে বলবো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা ঠিক সংযোজন বিক্রিয়ার মতোই, তবে এখানে অবশ্যই অক্সিজেন থাকতে হবে। এবার আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে পড়ব। প্রতিস্থাপন এই বিক্রিয়াটা আমরা একটা উদাহরণ আগে দেখে নেই। এখানে যদি আমি লিখি পটাশিয়াম কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করবে আর কপার আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই বিক্রিয়াটাতে আমাদের বিক্রিয়ক পদার্থ দুইটা, উৎপন্ন পদার্থ দুইটা। এখানে আমাদের ছিল কপার সালফেট, এখানে হয়ে গেছে পটাশিয়াম সালফেট। কপারের জায়গাটা কে দখল করলো? পটাশিয়াম দখল করলো। তাহলে আমরা এই বিক্রিয়ার সংজ্ঞাটা কি লিখব? যখন কোনো মৌল একটি যৌগ হতে অপর মৌলকে সরিয়ে নিজে তার স্থান দখল করে নেবে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ মৌলগুলোর মধ্যে প্রতিস্থাপন ঘটবে, স্থান বিনিময় হবে। তাহলে এখানে আমরা আরো উদাহরণ দিতে পারি প্রতিস্থাপন বিক্রিয়ার। সোডিয়াম আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে আমাদের সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে দেখো হাইড্রোজেনকে কে সরাইলো? সোডিয়াম সরাই তার স্থান দখল করে কি উৎপন্ন করলো? সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস রূপে আলাদা হয়ে গেল। তাহলে আবার আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ হতে অপর মৌলকে সরিয়ে নিজে তার স্থান দখল করে নেয়, তাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই প্রথমে উদাহরণটাতে দেখো, কপারকে সরাইলো পটাশিয়াম, পটাশিয়াম সালফেট উৎপন্ন করলো। দ্বিতীয়টাতে হাইড্রোজেনকে কে সরাইলো? সোডিয়াম উৎপন্ন করলো, সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে গেল। অবশ্য এই প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত, অর্থাৎ এই যে মৌলসমূহকে সরানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই পটাশিয়ামকে ক্যালসিয়ামের থেকে বেশি শক্তিশালী হতে হবে, আর হাইড্রোজেনকে অবশ্যই হাইড্রোজেনের থেকে অবশ্যই সোডিয়ামকে বেশি শক্তিশালী হতে হবে। অর্থাৎ অপেক্ষাকৃত বেশি শক্তিশালী মৌলসমূহ কিন্তু কম শক্তিশালী মৌলসমূহকে সরাই দিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানলাম। এবার আমরা সর্বশেষ আমাদের যে বিক্রিয়া নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা, প্রশমন বিক্রিয়া সংঘটিত হতে গেলে অবশ্যই বিক্রিয়ক পদার্থ একটি অ্যাসিড এবং একটি ক্ষার থাকতে হবে, এবং উৎপন্ন পদার্থ অবশ্যই একটি লবণ এবং একটি পানি হবে। আচ্ছা, তাহলে আমরা এই বিক্রিয়া কাকে বলবো? যে সকল রাসায়নিক বিক্রিয়া একটি অ্যাসিড একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াটাকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে অ্যাসিড হিসেবে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, ক্ষার হিসেবে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড কি লবণ, এবং এটা আমাদের খাবার লবণ, যে লবণ আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি সেই লবণ। তাহলে অবশ্যই প্রশমন বিক্রিয়া বললাম যে সকল রাসায়নিক বিক্রিয়া একটি অ্যাসিড একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ এবং পানি উৎপন্ন করবে, সেই বিক্রিয়াটাকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এখানে আমরা আরো উদাহরণ হিসেবে দিতে পারি, অসংখ্য উদাহরণ দিতে পারি। এখানে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড দেই, এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে রেখে দেই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট আর
পানি উৎপন্ন করে। এরকম আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। আচ্ছা, এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। আমি সরাসরি লিখি সমতাকরণ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরমাণুসমূহ উভয় দিকে অর্থাৎ বিক্রিয়ক এবং একটা লিখি আমি যদি আমি এটা লিখি, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটা হচ্ছে উৎপন্ন পদার্থ, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো। আমরা জানি সমতাকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের ঘরের যে সংরক্ষণশীলতার নীতি আছে সেটা অবশ্যই মেনে চলে, শক্তি সংরক্ষণশীলতার নীতিটা অবশ্যই মেনে চলে। অর্থাৎ আমরা জানি মহাবিশ্বের শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। অর্থাৎ এই পরমাণুসমূহ মধ্যে বাম দিকে অর্থাৎ উৎপন্ন পদার্থ যা থাকবে পরমাণু সংখ্যা ডান দিকে অর্থাৎ উৎপন্ন বা উৎপাদ পদার্থের পরমাণু সংখ্যা সমান হবে দুই দিকে। এখন যদি আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে অক্সিজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে কিন্তু অক্সিজেন একটা আছে। তাহলে আমাদের কার ঘাটতি রয়ে গেল? অক্সিজেনের ঘাটতি রয়ে গেল। এখন যদি আমরা এখানে 2 দেই তাহলে দেখো এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হলো? 4টা হয়ে গেল, 2 2 4। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। আমরা যদি এখানে একটা 2 দিয়ে দেই তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হলো? 4টা হলো, 2 2 4। এখানে হাইড্রোজেন কয়টা হলো? 2 2 4টা। এখানে অক্সিজেন কয়টা হলো? 2 1 2টা। এখানে অক্সিজেন 2টা। তাহলে আমাদের উভয় ক্ষেত্রে সমতা হলো। আচ্ছা, আমরা এই সমতাকরণের ক্ষেত্রে কি করতে পারি? কিভাবে সমতা হলো কিনা আমরা কিভাবে সেটা বুঝতে পারি? দেখো আমরা লিখব 2 গুণ 2 প্লাস 2, অর্থাৎ 2 গুণ 2 প্লাস 2। যদি আমরা এখন আমরা সমান চিহ্ন দিব না, 2 গুণ 2, এখানে অবশ্যই একটা অক্সিজেন আছে, তাহলে এখানে আমাদের 4 প্লাস 2 6 দেখো উভয় দিকে পরমাণু সংখ্যা সমান হলো, অর্থাৎ উৎপন্ন পদার্থের ক্ষেত্রে পরমাণু সংখ্যা 6টা আছে, আর আমাদের বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে 6টা আছে, উৎপন্ন পদার্থের ক্ষেত্রে পরমাণু সংখ্যা 6টা আছে। যদি আমরা পরমাণু সংখ্যা সমান করি রাসায়নিক বিক্রিয়ায়, তখন আমরা এই রাসায়নিক বিক্রিয়ায় তীর চিহ্নের পরিবর্তে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, কারণ উভয় ক্ষেত্রে আমরা পরমাণু সংখ্যা সমান করে ফেলেছি। এখন দেখো আমরা যদি এর আরেকটা উদাহরণ দেই তাহলে আমরা এখানে আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যদি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে এবং এখানে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর এদিকে থাকবে কি? হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? একটা। ক্লোরিন কয়টা আছে? একটা। কিন্তু এখানে ক্লোরিনের সংখ্যা 2টি। তাহলে আমাদের দেখো আমরা যদি এখানে 2 দিয়ে দেই তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের সংখ্যা কয়টা? পরমাণু সংখ্যা একটা, ম্যাগনেসিয়াম একটা। হাইড্রোজেন এখানে কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন 2টা। এখানে ক্লোরিন কয়টা? 2টা। এখানে ক্লোরিন 2টা। তাহলে আমাদের উভয় দিকে সমতাকরণ হলো। তাহলে আমরা সেই ক্ষেত্রে সমতাকরণের জন্য এটা যদি আমরা দেখাইতে চাই তাহলে আমরা দেখাইতে পারবো। এখানে হাইড্রোজেন একটা আছে, 1। Whenever ideas, no? অবশ্যই আমরা লিখি 1 প্লাস 1 2 প্লাস
উভয় দিকে আমাদের পরমাণু সংখ্যা সমান হলো, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ পরমাণু সংখ্যা 5টি, উৎপন্ন বা উৎপাদ পদার্থ আমাদের পরমাণু সংখ্যা 5টি। যখন আমরা উভয় দিকে অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের ক্ষেত্রে পরমাণু সংখ্যা সমান করব, তখনই কিন্তু আমরা এই বিক্রিয়ায় সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, অন্যথায় সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরমাণুর সমতাকরণ। তো এই অংশটুকু সবাই ভালোভাবে আশা করি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।